রাত যত গভীর হয়, ক্ষমতার অন্ধকার ততটাই ঘন হয়ে আসে। দেশের সবচেয়ে সুরক্ষিত মানুষও কখনো কখনো সবচেয়ে ভয়ানক আতঙ্কের শিকার হয়। কারণ কিছু ঋণ মৃত্যুরাও শোধ নিতে ফিরে আসে যখন তারা চায়। তাদের সাথে ঘটে যাওয়া প্রতিটি অন্যায়ের গল্পের শুরুটা নির্বাচনের পরদিন সকালবেলা। দেশ জুড়ে আনন্দ উল্লাস। নবনির্বাচিত প্রধানমন্ত্রী আরিফুজ্জামান খান টেলিভিশনে হাসি মুখে বললেন, এ বিজয় জনগণের। কিন্তু সেই রাতে একটি চমকপ্রদ খবর আসে। বড় বড় সংবাদ মাধ্যমে প্রকাশ হয় ভোটার তালিকায় নাকি হাজার হাজার মৃত মানুষের নাম ব্যবহার করা হয়েছে। সরকার বিষয়টি অস্বীকার করে, কিন্তু গুজব থামছেই না। রাত ২টা, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, যেখানে শতাধিক নিরাপত্তা কর্মী, সিসিটিভি, লেজার দরজা আছে। ঠিক তখনই প্রধান ফটকে কেউ কড়া নাড়ল। ডিউটি অফিসার দৌড়ে গিয়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু হালকা বাতাস আর মাটির উপরে অদ্ভুত ধূসর ছাপ, যেন কারোর ক্ষয়ে যাওয়া পায়ের দাগ। সেই রাতের পর থেকে প্রতিদিন ঠিক রাত ২টায় একই কড়া নাড়ার শব্দ, কিন্তু মানুষ নেই। প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে নিরাপত্তা উপদেষ্টাকে বললেন, সবই মিডিয়ার খেলা, কেউ ভয় দেখাচ্ছে। কিন্তু উপদেষ্টা কম্পিত কণ্ঠে বললেন, স্যার, সিসিটিভি ফুটেজে কড়া নাড়ার সময় দরজার সামনে শত শত ছায়া দেখা যায়, মানুষের, কিন্তু মুখ নেই। আর একজন গার্ড বলল, স্যার, এরা বলেছে আমরা ভোট দিয়েছি, আমরা আমাদের পাওনা চাই। প্রধানমন্ত্রী রেগে ওঠেন এবং বলেন, বাজে কথা বাদ দাও এবং কাজ করো। তৃতীয় দিন রাত আরও ভয়ঙ্কর রূপ নিল। রাত ঠিক ২টা বাজতেই ঠক ঠক শব্দ শুরু হলো। এইবার দরজা কাঁপছে। গার্ডরা অস্ত্র নিয়ে ছুটে গেল। দরজা খুলতেই দেখা গেল বাসভবনের সামনে শত শত পোড়া, কুঁজো, ক্ষয়ে যাওয়া মানুষের ছায়া দাঁড়িয়ে। কেউ নেই, কিন্তু তাদের ছায়াগুলো মাটিতে পড়ে আছে। হঠাৎ সবাই একসাথে বলল, আমরা বেঁচে ফিরিনি, তবুও ভোট দিয়েছি। আর এখন আমরা আমাদের অধিকার চাই। আমাদের জীবন ফিরিয়ে দাও। কথা শেষ হওয়ার আগেই সব ছায়া মিলিয়ে গেল, কিন্তু বাতাসে গন্ধ রয়ে গেল, পুরনো কবরের মাটি আর ফুসফুস পোড়া দেহের গন্ধ। সেই রাতে প্রধানমন্ত্রী ঘুমাতে পারেনি। তিনি একা বসেছিলেন অন্ধকার স্টাডি রুমে। এমন সময় কোনো শব্দ ছাড়াই চেয়ারটা ধীরে ধীরে দুলতে লাগলো। হাওয়ার মধ্যে একটা শব্দ, আপনি জানতেন আমাদের নাম ব্যবহার করা হয়েছে, কেউ আমাদের নামে ভুয়া ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী ভয়ে কাঁপতে লাগলো। কে তুমি? তার পিছনে দাঁড়ানো ছিল ছায়ার মতো একটি অবয়ব। মুখ নেই, চোখ নেই, শুধু ছায়ের মতো ধূসর শরীর। ছায়াটা বলল, ভোট দিতে গিয়ে যারা পথে মারা গিয়েছিল, যাদের লাশ বাড়ি পৌঁছায়নি, যারা বন্যায় ভেসে গিয়েছিল, তাদের নামেই আপনি ক্ষমতায় এসেছেন। প্রধানমন্ত্রীর কাঁধ ভারী হয়ে এলো। তিনি জানতেন এটা আংশিক সত্য। কেউ একজন তালিকা বানিয়েছিল, কিন্তু তা তিনি জানেন না। পরের দিন রাত বাড়তেই ছায়াগুলো পুরো বাসভবন ঘিরে ফেলল। বাড়ির প্রতিটি জালনায় ঠুকঠাক শব্দ। প্রধানমন্ত্রী জালনা খুলতেই দেখতে পেলেন নিচে দাঁড়িয়ে আছে অগণিত মৃত মানুষের ছায়া, শত শত পায়ের দাগ, কিন্তু দৃশ্যমান কেউ নেই। সবাই একসঙ্গে বলল, আমরা ভোট দিয়েছি, এবার আমরা আমাদের জীবনের পাওনা চাই। প্রধানমন্ত্রী ভয় পেয়ে দৌড়াতে লাগলেন। গাড়িটা তাকে বাঁচাতে আসতেই ছায়াগুলো তাদের বাধা দিল না, কারণ তারা শুধু একজনকেই চাই। প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ ঠকঠক আওয়াজ, দরজার ওপাশে পায়ের শব্দ। তারপর শত শত মানুষ একসঙ্গে বলে উঠল, আমরা ভোট দিয়েছি, তুমি কি আমাদের স্বীকৃতি দেবে? দরজার নিচ দিয়ে ধূসর ছায়া ঢুকতে লাগলো। ঘর অন্ধকার হয়ে গেল। প্রধানমন্ত্রী দম বন্ধ হয়ে চিৎকার করলেন, থামো থামো, আমি দোষী নই। ছায়াগুলো বলল, তুমি দোষী নও, কিন্তু আমাদের নাম ব্যবহার করে তুমি ক্ষমতা পেয়েছো, এটাই তোমার পাওনা। তারপর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব রুমে ঢুকে দেখলেন চেয়ারটা ধীরে ধীরে দুলছে। টেবিলের উপর রাখা ল্যাপটপে লেখা আছে, আমরা ভোট দিয়েছি। আর প্রধানমন্ত্রীর দেহ মেঝেতে পড়ে আছে। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু মুখের এক্সপ্রেশন তীব্র আতঙ্কে জমে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার পুরো মুখ যেন ছাই দিয়ে ঢাকা। ক্ষমতা মানুষকে শক্তিশালী করে, কিন্তু ভুলে যেও না, মৃতদের কোনো বাধা নেই। তারা বিচার চাইলে প্রতিরোধ করার ক্ষমতা কারো থাকে না, কারণ তারা ভোট দেয় না, তারা প্রতিশোধ নেয় তাদের সাথে ঘটে যাওয়া প্রতিটি অন্যায়ের। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।